মাত্র 5টা পরিমিতির সিকিউ যদি তুমি সলভ করে যেতে পারো, তাহলে তোমাদের সামনে টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় 1000% কোশ্চেন তোমরা কমন পাবা, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। আর আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা এবং একটি লাইক দিয়ে রাখবা। তো চলো ভিডিওটা শুরু করি। আমাদের প্রথম কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ, যেটি হচ্ছে রাজশাহী বোর্ড 2025-এ আসছিল। এই কোশ্চেনটা এবছরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলো আমরা সলভ করি আমাদের 1 নম্বর কোশ্চেনটি। ওকে, এখানে কি বলেছে, ক নম্বর কোশ্চেনে কি বলেছে বলো তো? একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 300 বর্গ সেন্টিমিটার যদি হয়, তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য তোমাকে বের করতে বলছে। এখন তুমি তো জানো ঘনক কিরকম হয়, ঘনকের তো প্রত্যেকটা বাহুই সমান হয়, তাই না? এটা কি একটা ঘনক, ঘনকের প্রত্যেকটা বাহুই কি হয়, সমান হয়। তাহলে এখানে কি বলেছে বলো তো? একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। এখন তো তুমি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা আশা করতেছি তোমরা জানো। তাহলে এখানে লিখবা যে আমরা জানি ঘনকের সম্পূর্ণ সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি বলতো? 6a², তাই না? এখন ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত দেওয়া আছে বলতো? 300 দেওয়া আছে। তাহলে এখানে কত লিখবা তুমি? ডিরেক্টলি 300 লিখবা। এবং এখানে কত আছে বলতো? 6a², রাইট? এখন দেখো এখানে থেকে কি পাওয়া যায় বলতো? এখন তুমি 6a² এই পাশে রাখো আর 300টাকে ওই পাশে নিয়ে যাও। তাহলে এখান থেকে তুমি কি পাবো বলতো? তোমার তো এর মান প্রয়োজন, তাই না? 6 কে প্রয়োজন নাই, 6 এর সাথে গুণ ছিল, ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। অর্থাৎ 300 ডিভাইডেড বাই কত? 6। এখন 300 সাথে যদি তুমি 6 ভাগ করো, 300 ডিভাইডেড বাই 6, তাহলে কত হয় বলো তো? 50 হয়, 50। এখন এখন তো তোমার এ লাগবে, নট স্কোয়ার। স্কোয়ারটা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। অর্থাৎ 50কে যদি তুমি রুট করো তাহলে কত পাবো বলো তো? 7.07 বর্গ বর্গ। এককগুলো কি কিসে ছিল বলো তো? এককগুলো ছিল সেন্টিমিটারে, এককগুলো ছিল সেন্টিমিটারে। তাহলে এখানে লিখবো বর্গ সেন্টিমিটার। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমার এর মান পাওয়া গেছে। এখন তুমি কিন্তু কর্ণের দৈর্ঘ্যটা বের করতে পারবা, ঠিক আছে? ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবা। এখন তো তুমি জানো ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি, তাই না? সুতরাং এখানে লিখবা ঘনকের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √3a। এখন কিন্তু আমাদের এর মানটা পাওয়া গেছে। এর মান কত বলো তো? 7.07। জাস্ট এখানে গুণ করে দিবা, তোমার অ্যান্সার কিন্তু চলে আসবে। √3 ইন্টু 7.07, তাহলে কত আসতেছে বলো তো? 12.24, 12.24 সেন্টিমিটার, সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের ক নম্বর কোশ্চেনের অ্যান্সার। আশা করতেছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা খ নম্বর কোশ্চেনে চলে যাব। তোমরা কিন্তু খ নম্বর কোশ্চেনটা ইতিমধ্যে দেখতে পাচ্ছ। এখানে কি বলেছে? সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করতে বলছে। তাহলে সমবাহু ত্রিভুজ সংক্রান্ত জিনিস কোথায় লেখা আছে বলতো? এই যে প্রথম যে স্বীকার্য এখানে লেখা আছে। এখানে কি বলেছে বলতো? এখানে কি বলেছে? একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার যদি বাড়াও, তাহলে ক্ষেত্রফল 16√3 বর্গমিটার বেড়ে যায়। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু দেখি, একদম সহজভাবে তোমাকে বোঝানোর ট্রাই করব। একটু দেখো, এটা কত নম্বর বলো তো? খ নম্বর, তাই না? খ নম্বর। তো এটা হচ্ছে আমার একটা সমবাহু ত্রিভুজ, তাই না? সমবাহু ত্রিভুজের তো প্রত্যেকটা বাহুই সমান হয়, তাই না? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান হয়। এখন সেই বাহুর দৈর্ঘ্য আমি মনে করি এ করে দিলাম। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে আছে? এ করে আছে, তাই না? ওকে, এখন তুমি তো জানো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়াতে বলছে। বাড়ালে কি বড় হয়ে যাবে না? জিনিসটা বড় হয়ে যাবে। যদি তুমি বাড়াও তাহলে ত্রিভুজটা তো আমাদের এইরকম হয়ে যাবে, রাইট? এরকম হয়ে যাবে। কত মিটার বাড়িয়েছো? 4 মিটার করে বাড়িয়েছো, তাই না? এই যে এখানে বলছে 4 মিটার বাড়ালে, তাহলে যদি 4 মিটার বাড়াও, আদি দৈর্ঘ্য ছিল এ, এখন 4 মিটার বাড়িয়েছো, তাহলে কত হবে বলো তো? a+4, এ পাশেও a+4, এ পাশেও a+4। কেন a+4? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান কেন? কারণ এটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুই তো সমান হবে, তাই না? আচ্ছা, যদি তুমি ক্ষেত্রফল বাড়াও, যদি বাহুর 4 মিটার করে বাড়াও, তাহলে ক্ষেত্রফলও তো বেড়ে যাবে, তাই না? আগে যা ক্ষেত্রফল ছিল এখন তো ক্ষেত্রফল আরো বাড়বে, তাই না? এখন কতটুকু বেড়ে গেছে? 16√3 পরিমাণ বেড়ে গেছে। এখন এই অঙ্কটা একদম সহজভাবে যদি তুমি বোঝাতে চাই, তাহলে একটা উদাহরণ দিই তোমাকে। মনে করো তোমার কাছে আছে 10 টাকা, ঠিক আছে? আর তোমার ফ্রেন্ডের কাছে আছে 7 টাকা। এখন তোমার কাছে কত টাকা বেশি আছে বলো তো তোমার ফ্রেন্ডের তুলনায়? 3 টাকা বেশি আছে না? 3 টাকা তুমি কিভাবে, এই যে এই বেশির পরিমাণটা তুমি কিভাবে বের করছো বলো তো? এই তুমি 10 এর সাথে 7 বিয়োগ করেই তো তুমি 3 টাকা যে বেশি পাইছো সেটা বের করতেছো, তাই না? অর্থাৎ বড় জিনিসের সাথে ছোট জিনিস বিয়োগ করলে যতটুকু বেড়েছে সেটা আমরা বের করতে পারি। তো এই জিনিসটা, এই লজিকটা আমরা এখানে অ্যাপ্লাই করব একদম সিম্পল ভাবে, তাহলেই তো হয়ে যায়, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক অবস্থায়, এখানে আমি লিখব যে প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায়, অবস্থায়
মানে এই যে প্রথম যে ত্রিভুজটা ছিল না, এটার ক্ষেত্রফল, প্রাথমিক অবস্থায় ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা তুমি তো জানো যে প্রাথমিক অবস্থায় এটা তো সমবাহু ত্রিভুজ ছিল, তাই না? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4, 3/4 a স্কয়ার, তাই না? এটা তো সূত্র। এখন তুমি বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়িয়েছো? 4 মিটার বাড়িয়েছো না? তো এখানে লিখবা সুতরাং 4 মিটার বাহুর দৈর্ঘ্য বাড়ালে, ঠিক আছে, বাড়ালে ত্রিভুজের ক্ষেত্রফল কত হয় বলো তো? √3/4, বাহুর মান কত এখন? a+4 বাহুর উপর স্কয়ার, তাই না? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আর তোমরা যারা সূত্রগুলো বুঝতে পারছো না বা হচ্ছে এখনো পড়ো নাই, তারা আমার এই আগের ভিডিওতে কিন্তু সূত্র, এই পরিমিতির সকল সূত্র সংক্রান্ত একটা ভিডিও আপলোড করা আছে, ওইখান থেকে তুমি ভিডিওটা দেখে আসতে পারো। ওকে, আচ্ছা তাহলে এটা ছিল আগ দিয়ে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার ফলে ক্ষেত্রফল। তাহলে কোন ক্ষেত্রফলটা বড় বলো তো? যেটা তুমি বৃদ্ধি করছো ওইটার ক্ষেত্রফলই তো বড় হবে, তার মানে এটা বড়। তাহলে আমি কি বলছিলাম বলো তো? বড় সংখ্যার সাথে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে, তাহলে তুমি কত টাকা বেড়েছে সেটা বের করতে পারবা। তাহলে এটার সাথে এটা বিয়োগ করতে হবে। তাহলে এখন লিখবা যে প্রশ্ন মতে, প্রশ্ন প্রশ্ন মতে এখন সবচেয়ে বড় ক্ষেত্রফল কোনটা? এটা, অর্থাৎ √3/4 a+4 তার উপর স্কয়ার মাইনাস, এবার কি ছোট ক্ষেত্রফল বিয়োগ করতে হবে, √3/4 a স্কয়ার। কতটুকু বেড়েছে বলো তো? ক্ষেত্রফল কতটুকু বেড়েছে? 16√3 বেড়েছে, তাই না? তাহলে এখানে লিখবা যে 16√3। এখন আমাদের জাস্ট নর্মাল ক্যালকুলেশন করতে হবে, তাহলে আমাদের অঙ্কটা কি হয়ে যাবে বলো তো? শেষ হয়ে যাবে। তাহলে দেখো এখানে √3/4, এখানে কত? a+b হোল স্কয়ার সূত্র। a+b হোল স্কয়ার সূত্র কি বলো তো? a স্কয়ার প্লাস 2ab প্লাস কত? b স্কয়ার। আর এর পাশে কত আছে? √3/4 16√3। আচ্ছা দেখো এখানে কি হয় একটু লক্ষ্য করো, আমি একটু পড়াই। তাহলে এখানে কত? √3/4, তাহলে a স্কয়ার প্লাস 4 এর সাথে 2 গুণ করলে কত হয়? 8, 8a প্লাস 4 উপর স্কয়ার করলে কত হয়? 16, আর এই পাশে কত? √3/4। আচ্ছা এখানে a স্কয়ার ছিল, a স্কয়ার, আর এখানে কত? 16√3। ওকে, তাহলে এখানে দেখো উভয় পক্ষ থেকে তুমি কি করতে পারো বলো তো? উভয় পক্ষ থেকে √3/4 তুমি কমন নিতে পারো। কমন না মানে ভাগ করা। এই পুরো অংশের সাথে √3/4 ভাগ হলে কি হয়? এই দুইটা কাটা যায়, থাকে শুধু এইটা, অর্থাৎ a স্কয়ার প্লাস 8a প্লাস 16 মাইনাস, এবার এইটার সাথে যে এতটুকুর সাথে, যে এতটুকুর সাথে এটা ভাগ করো, তাহলে এইটা আর এটা কাটা, থাকে শুধু a স্কয়ার থাকলো, আর এই পাশে কত? 16√3, ঠিক আছে? এখন দেখো যে a স্কয়ার আর a স্কয়ার কাটা, তা থাকে কত? শুধু কত থাকবে? √3/4 8a প্লাস 16 ইকুয়ালস টু 16√3। ওকে, বুঝতে পারছো এতটুকু? আশা করতেছি তোমরা সবাই বুঝতে পারছো। এবার দেখো, এবার আমরা কি করব একটু লক্ষ্য করো। এখন আমার তো এই মানটা প্রয়োজন, তাই না? এই যে এই মানটা প্রয়োজন না? তো এইটার সাথে গুণ আছে এই যে √3/4 সমানের পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাই না? আমি একটু এখানে দেখাচ্ছি, অর্থাৎ আমি মনে করো 8a প্লাস 60 রাখবো, আর এটা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? আচ্ছা ওদিকে কত আছে? 16√3 আছে। ভাগ মানে কি বলতো? ওই পাশে গিয়ে ভাগ ভাগ হয়ে যাবে, ভাগ মানে কি উল্টে যাবে, অর্থাৎ 4/√3। তাহলে √3 কাটা, তাহলে থাকে কত বলতো? 8a প্লাস 16, তাহলে 16-র সাথে 4 গুণ করলে কত হয় বলো তো? জাস্ট এখানে গুণ করে দিবা, 16 ইন্টু 4, তাহলে কত? 64। ওকে, তাহলে এখানে কত? 8a ইকুয়ালস টু 64, আর 16 এই পাশে গিয়ে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কত? 8a ইকুয়ালস টু 64 মাইনাস 16, তাহলে কত হয়? 48। তাহলে এখানে a এর ভ্যালু কত হবে? 48-এর সাথে কি করবা? 8 দ্বারা ভাগ করবা, তাহলে কত হয়? 6 হয়। বাহুর মান 6। প্রত্যেকটা বাহুর মান আমার কত বের হয়েছে? 6 বের হয়েছে। সমবাহু ত্রিভুজে তো প্রত্যেকটা বাহু সমান, তার মানে প্রত্যেকটা বাহুর মান কত? 6। এখন তুমি কি বলছো বলো তো? ত্রিভুজের পরিসীমা বের করতে বলছে। পরিসীমা মানে কি বলো তো? প্রত্যেকটা বাহুর যোগফল। এখানে বাহু আছে কয়টা? 3টা। তাহলে এখানে লিখবা যে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা, এটা তো সমবাহু ত্রিভুজ, তাই না? সমবাহু ত্রিভুজের তো প্রত্যেকটা বাহু সমান না, তাহলে বাহু কয়টা আছে? 3টা। তাহলে কত হবে? 3a। পরিসীমার সূত্র কত? 3a। তাহলে এখানে 3 ইন্টু a এর মান কত? 6। 3 6 18 মিটার। 18 মিটার করে দেওয়া আছে নাকি সেন্টিমিটার মিটার করে দেওয়া আছে? 18 মিটার। অ্যান্সার কত? 18 মিটার। বুঝতে পারছো? আশা করছি তোমরা সবাই এই ম্যাথটা বুঝতে পারছো, অর্থাৎ এই খ নম্বরটা তোমরা সবাই বুঝতে পারছো। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখন আমরা পরবর্তী ম্যাথে আমরা চলে যাব। দেখো তোমরা আমাদের গ নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এখানে বলছে যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম যদি হয়, তাহলে লোহার পাইপের লোহার ওজন তোমাকে বের করতে বলছে। তাহলে এটা স্বীকার্য 2 থেকে তুমি বের করতে পারবা। স্বীকার্য 2 তে কি বলছে? একটা লোহার পাইপের ভিতরে এবং বাইরের ব্যাস দেওয়া আছে 14 এবং 16 সেন্টিমিটার, পাইপের উচ্চতা দেওয়া আছে।
তার মানে একটু মনে করো, আমরা একটু যে দেখি জিনিসটা বেসিকটা একটু বোঝার ট্রাই করি আমরা। তো এইখানে তাকাও, এটা হচ্ছে তোমার গ নম্বর কোশ্চেন। মনে করো এটা হচ্ছে তোমার লোহার পাইপ, ঠিক আছে, এটা মনে করো লোহার পাইপ, ঠিক আছে, লোহার পাইপ। এখন এই যে পাইপটার ভিতরের তো এটা হচ্ছে ফাঁপা অংশ, তাই না? এটা কি ফাঁপা অংশ না? এখন পাইপের উচ্চতাটা দেওয়া আছে, উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 4.5 মিটার, এবং ব্যাস দেওয়া আছে। একটা হচ্ছে বাইরের ব্যাস, এই যে সম্পূর্ণটা, ঠিক আছে। ব্যাস মানে কি বলতো? এটা যদি বৃত্ত হয়ে থাকে, এটা যদি বৃত্ত হয়ে থাকে, তাহলে এই অংশটা হচ্ছে ব্যাস, তাই না? এই যে এটা যদি বৃত্তের কেন্দ্র, এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ। এই পাশ থেকে তো ব্যাসার্ধ হবে, তাহলে দুইটা ব্যাসার্ধ মিলে তো আমার কি হয়ে যায়? ব্যাস হয় না? তাহলে ব্যাস কত? 2r, সম্পূর্ণটা হচ্ছে ব্যাস। তাহলে এই যে বাইরের এই সম্পূর্ণ অংশটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে বাইরের ব্যাস। আর ভিতরের ব্যাস কত বলো তো? এই যে এটা হচ্ছে ভিতরের ব্যাস, এই যে ভিতরে মনে করো, এই যে এটা ধরে নিলাম আর কি, এটা ভিতরের ব্যাস, ভিতরের। বুঝতে পারছো? এখন ব্যাসের অর্ধেকটাই তো আমাদের ব্যাসার্ধ হবে। ব্যাসের অর্ধেকটা কি হবে বলো তো? ব্যাসার্ধ হবে না? মনে করো এই জিনিসটা আমি আরেকবার একটু ভালো করে বোঝানোর ট্রাই করি। দেখো, তোমার তো এটা হচ্ছে তো ফাঁপা অংশ, তাই না? এখন তুমি কি করবা বলো তো? তোমার এই যে এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে বাইরের ব্যাস, আর এটা কি? এটা মনে করো ভিতরের ব্যাস দেওয়া আছে, ঠিক আছে, ভিতরের ব্যাস। এখন এই ব্যাস থেকে তুমি ব্যাসার্ধ বের করতে পারবা। তাহলে এখানে লিখবা যে বাইরের 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 ব্যাস, বাইরের ব্যাস কত দেওয়া আছে বলো তো? বাইরের ব্যাস কত দেওয়া আছে? বাইরের ব্যাস দেওয়া আছে 16 সেন্টিমিটার। কত মানে? 2r। মানে এই যে একটা আর এই পাশে একটা আর, মানে দুইটা আর, মানে 2r। 2r মান কত? 16 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ মানে আর মান কত বের হয় বলতো? 16 সাথে 2 দ্বারা ভাগ করলেই তো আমাদের কি ব্যাসার্ধ বের হয়ে যাবে, অর্থাৎ 8 সেন্টিমিটার। ঠিক আছে, ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। আর ভিতরের 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 ব্যাস, ভিতরের ব্যাস মানে কত? 2r। ভিতরের ব্যাস কত বলতো? 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার, তাই না? ভিতরের ব্যাস কত? 14 সেন্টিমিটার। এখন তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত হবে? মানে আর মান কত হবে? 2 দ্বারা ভাগ করতে হবে, 14 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 7 হয়। 7 সেন্টিমিটার, ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার। এবং তোমার কিন্তু উচ্চতাও দেওয়া আছে, ঠিক আছে। উচ্চতা কত বলো তো? উচ্চতা হচ্ছে 4.5 মিটার। তাহলে এখানে লিখবা উচ্চতা। উচ্চতা কত? এইচ এর মান কত? 4.5 মিটার। কিন্তু তোমার তো সব কিছু সেন্টিমিটার আছে, তাহলে ওকেও সেন্টিমিটার নিতে হবে। তাহলে মিটার থেকে সেন্টিমিটার নিতে গেলে কি করতে হয় বলো তো? 100 দ্বারা গুণ করতে হয়। তাহলে 45কে 100 দ্বারা গুণ করলে কত হবে? 450 সেন্টিমিটার হবে, ঠিক আছে। এটা কি উচ্চতা? সব ডেটাই তোমার দেওয়া আছে। এখন তুমি লোহার অংশটা কোনটা বলো তো? এই যে এটা লোহা না? এটা লোহা না? তাহলে দেখো, আমি একটু আরেকবার একটু আঁকতেছি। তোমার লোহা কোনটা? এটা যে ফাঁপা অংশ থাকে, এটা ফাঁপা অংশ থাকে, তাহলে এটা লোহা না? এটা লোহার অংশ না? এই লোহার অংশ তুমি কিভাবে বের করো বলতো? এটা তো বৃত্তের কেন্দ্র। এখন তো তুমি ব্যাসার্ধ পেয়েছো, কিসের ব্যাসার্ধ? এই যে বাইরের ব্যাসার্ধ পেয়েছো, ভিতরের ব্যাসার্ধ পেয়েছো। এখন এই যে বাইরের ব্যাসার্ধ থেকে তুমি এই পুরা সিলিন্ডার, এটা তো সিলিন্ডার, তাই না? এই সিলিন্ডারের কি পাবা বলো তো? এই সিলিন্ডারের আয়তন পাবা। আবার এই যে ভিতরের যে অংশ, এখানেও আয়তন, মানে বাইরের আয়তনের থেকে ভিতরের আয়তন যদি বাদ দিয়ে দাও, তাহলে এই লোহার আয়তনটা তুমি পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে এই কাজটা এখন আমি করব, যে এখন লিখবা যে আমরা জানি যে এখানে লোহার আয়তন, লোহার লোহার আয়তন তুমি কিভাবে বের করো বলো তো? তোমার বাইরের বাইরের আয়তন আয়তন মাইনাস ভিতরের আয়তন, ভিতরের আয়তন, ঠিক আছে। তো এখন বাইরের আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। তাহলে দেখো, এখন এটা তো বাইরের, তাই না? তাহলে বাইরের ব্যাস কত? তুমি তো আর লিখবা, তাহলে এই যে এটা হচ্ছে আর ব্যাসার্ধ, তাহলে যেহেতু এটা বড়, তাহলে এটাকে বড় হাতের আর দিই। আর এই ব্যাসার্ধ তো ছোট, তাই এখানে ছোট হাতের আর দিই, বা তুমি প্রাইমও দিতে পারো। পাই আর স্কয়ার এইচ মাইনাস কত এদিকে? পাই ছোট আর স্কয়ার এইচ। তাহলে এই যে পাই এইচ কমন যাবে, তা থাকবে কত বলো তো? আর স্কয়ার মাইনাস এই আর স্কয়ার, ঠিক আছে। পাই এর মান কত? 3.1416। এখন আমাদের সকল ডেটায় দেওয়া আছে। উচ্চতা কত? 450। উচ্চতা কত বলো তো? 450। তাহলে এখানে 450 লিখবা, ইন্টু আর মান কত? 4 4 8 8 এর উপর স্কয়ার মাইনাস এই ছোটার মান কত? 7 7 এর উপর স্কয়ার। তাহলে এখানে জাস্ট ক্যালকুলেশন করবা কত? 3.1416 ইন্টু 450 ইন্টু 8 এর উপর স্কয়ার করলে কত হয়? 64, মাইনাস 7 এর উপর স্কয়ার করলে কত হয়? 49। তাহলে কত আসে? 21205.8। আয়তন, আয়তন একক কি? ঘন।
ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। অ্যান্সার কি শেষ হয়েছে? অ্যান্সার কোনো শেষ হয়নি। এখন লোহার আয়তন তো বের করছে, এখন এটার ওজন তুমি বের করবা। ওজন এখানে একটা ডেটা দিছে যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হইলে তাহলে এত এত আয়তনের যে লোহাটা সেটার কত হবে, ওজন কত হবে সেটা তুমি বের করো। ঐকিক নিয়মে করতে পারো বা ডিরেক্টলি গুণ করে দিতে পারো, তাহলেই হবে। বা আমি তুমি ঐকিকই দেখাচ্ছি। 1 ঘন সেন্টিমিটার লোহার লোহার ওজন, তাই না? লোহার কি ওজন? লোহার ওজন কত? 7.2 গ্রাম। তাহলে এখন কত? এখন লোহার আয়তন কত? মানে 1 ঘন সেন্টিমিটার লোহার আয়তন, তাহলে এখন লোহার আয়তন কত? 21205.8 ঘন সেন্টিমিটার লোহার, তাহলে ওজন কত হবে? 7.2 এর সাথে তো তোমার গুণ করে দিতে হবে, তাই না? 21205.8 গ্রাম। তাহলে এখানে কি গুণ করে দিবা? তাহলে আগের অ্যান্সারের সাথে 7.2 গুণ করে দিবা, তাহলে কত আসে বলো তো? 521526881.76। এটা কি? এটা হচ্ছে তোমার গ্রামে বের হয়েছে, তাই না? তুমি চাইলে কেজিতে নিতে পারো। কেজিতে, গ্রাম থেকে কেজিতে নিতে কি করতে হয় বলো তো? 1000 দ্বারা ভাগ করতে হয়। 1000 দ্বারা ভাগ করলে কত হয়? 152.68 কিলোগ্রাম, তাই না? কিলোগ্রাম। এটা হচ্ছে তোমার গ এর আনসার। এটা হচ্ছে কিসের আনসার বলো তো? তোমার গ নম্বর কোশ্চেনের অ্যান্সার। তুমি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এখন আমরা পরবর্তী কোশ্চেনটা স্টার্ট করে দিব। পরবর্তী কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকার কোশ্চেন। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কি বলছে? ক নম্বর কোশ্চেনে বলেছে ওই আগেরটার মতোই, এটা তোমরা পারবা। এখানে কি বলছে? একটা ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন বের করতে বলছে। এখন আমরা দেখি 2 এর ক নম্বরটা করতেছি। 2 এর ক। এখন এখানে কি বলছে? একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি বলতো? 6a², তাই না? এখন ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে বলতো? পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 16√3। আর এখানে কত? 6a²। এখন তো তোমার এর মান প্রয়োজন, তাই না? এর মান প্রয়োজন। এর সাথে গুণ আছে কে বলতো? এর সাথে গুণ আছে 6। 6 পাশে গিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, অর্থাৎ 16√3 ডিভাইডেড বাই কত? 6। এখন এখান থেকে, আচ্ছা এখানে স্কোয়ার ছিল, এখান থেকে কি বের হবে বলতো? এই যে 16√3 ডিভাইডেড বাই 6, তাহলে কত আসে বলতো? 4.61a²। এখন তোমার এর মান প্রয়োজন, তো স্কোয়ারটা কি হয়ে যাবে? রুট হয়ে যাবে 4.61। এখন এখান থেকে কত হয়? এটাকে রুট করে কত বের হয় বলতো? 2.15। আচ্ছা, এককগুলা কি লিখবো? এখন দেখো এখানে একক কত লেখা আছে? সেন্টিমিটার দেওয়া আছে, তার মানে কি হবে? তাহলে হবে হচ্ছে বর্গ সেন্টিমিটার। একক কি হবে? বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার। এখন কি বলছে বলো তো? এখন আরো তোমাকে চাইছে এখানে চেয়েছে কর্ণের দৈর্ঘ্য বের করতে এবং কি আয়তন বের করতে বলছে। তাহলে এখানে তুমি কর্ণের দৈর্ঘ্য বের করবা। কর্ণের দৈর্ঘ্য, সুতরাং কর্ণের দৈর্ঘ্য, কিসের কর্ণের দৈর্ঘ্য? ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি বলতো? √3a। তাহলে এখানে এর ভ্যালু আছে, এর মান কত বলতো? 2.15। জাস্ট এখানে গুণ করে দিবা, অর্থাৎ √3 ইন্টু 2.15, তাহলে কত আসে? 3.72। ঠিক আছে, 3.72 সেন্টিমিটার। ঠিক আছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের হয়েছে। এখন কি বের করতে বলছে? আয়তন বের করতে বলছে। ঘনকের আয়তন বের করতে বলছে। ঘনকের আয়তন নির্ণয়ের সূত্রটা কি বলতো? ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে a কিউব, তাই না? a কিউব। তোমার যে বাহুর মানটা বের হয়েছে বা ধার বের হয়েছে তার উপর কিউব করে দিবা, অর্থাৎ 2.15 এর উপর কিউব করে দিবা। ঠিক আছে, জাস্ট 3 বার গুণ করে দিবা। 2.15 টু দি পাওয়ার 3, তাহলে কত আসে? 9.94 ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার। এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, তোমরা পরবর্তী কোশ্চেনটা দেখতে পাচ্ছ। এখানে কি বলছে? উদ্দীপকের আয়তাকার কাগজটি কে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে ঘনবস্তু তৈরি হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন বের করতে বলছে। অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ঠিক আছে? তাহলে আমরা দেখি প্রথম স্বীকার্য থেকে এটা বের করার চেষ্টা করি। এখানে কি বলছে বলতো? একটা আয়তাকার কাগজ আছে যার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে এবং
আয়তক্ষেত্রের পরিবেষ্টিত করে একটা বৃত্তক্ষেত্র তৈরি করা হলো। আচ্ছা মনে করো এটা একটা কাগজ, তাই না? এটা একটা কাগজ, এটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য কোনটা বলো তো? আচ্ছা আমরা একটু দেখি খ নম্বর কোশ্চেন। তো মনে করো এটা একটা কাগজ, আয়তাকার কাগজ, তাই না? আয়তাকার কাগজ। এই কাগজটার দৈর্ঘ্য, এই কাগজটার দৈর্ঘ্য কত? মনে করো দৈর্ঘ্য হচ্ছে 24, ঠিক আছে? বড় অংশটা দৈর্ঘ্য। আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 10, ঠিক আছে? এখন এখানে কি বলছে? এই কাগজটাকে এখন কি বলছে জানো? এখানে বলছে যে আয়তাকার কাগজটাকে বৃহত্তর বাহুর চতুর্দিকে যদি তুমি ঘোরাও, ঠিক আছে? অর্থাৎ মনে করো এটা তো আগের কোশ্চেন ছিল। মনে করো আমি একটা ভাঁজ করলাম, ঠিক আছে? এটাকে ভাঁজ করলাম। দেখো এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে না? আমি একটু তোমাদের বোঝানোর ট্রাই করি। যেহেতু এটা আয়তক্ষেত্র হয়ে গেছে না, তাহলে এটার দৈর্ঘ্য তো দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে 24। আর প্রস্থ কত ছিল বলো তো? প্রস্থ 10 ছিল না? এখন এটাকে ঘুরাইতে বলছে। এখন যদি আমি এরকম করে ঘুরাই, দেখো তো এরকম ঘুরাইলে জিনিসটা কিরকম হয় বলো তো? ঘুরাইলে এটা একটা তোমার সিলিন্ডার হয়ে যাবে না? মনে করো এটা মনে করে পাশ দিয়ে ঘুরাইলাম, এরকম ভাবে ঘুরাবো। তাহলে একটু লক্ষ্য করো, মনে করো এইরকম, একটু লক্ষ্য করো, এটা উচ্চতা, মনে করো আর কি, জাস্ট বোঝানোর জন্য। এটাকে আমি এরকম ভাবে ঘুরাইতেছি, তাই না? এখন ঘুরাইলে কি হইতেছে বলো তো? এই যে তোমার আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা ছিল সেটা কি এখন উচ্চতা হয়ে গেছে না? সিলিন্ডারের উচ্চতা হয়ে গেছে না? এবং আয়তক্ষেত্রের যে প্রস্থটা ছিল সেটা কি সিলিন্ডারের, সেটা সিলিন্ডারের কি ব্যাসার্ধ হয়ে গেছে না? আর হয়ে গেছে না? আমার কথা কি বুঝতে পারছো? অর্থাৎ তোমার আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা ছিল সেটা হচ্ছে তোমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা সিলিন্ডারের উচ্চতা হয়ে গেছে, এবং এই আয়তক্ষেত্রের প্রস্থটা তোমার সিলিন্ডারের কি ব্যাসার্ধ হয়ে গেছে। এটা ব্যাসার্ধ না, আর সিলিন্ডারের যে ভূমির ব্যাসার্ধ হয়ে গেছে, বুঝতে পারছো? তো যখন তুমি এটা ঘুরাইছো, যখন চতুর্দিকে ঘুরিয়েছো, তখন কি একটা সিলিন্ডার হয়ে গেছে। সিলিন্ডারের উচ্চতা, তোমার দৈর্ঘ্যটা এবং প্রস্থটা কি হয়ে গেছে বলো তো? ব্যাসার্ধ হয়ে গেছে। তো এখন তো তুমি ইজিলি বের করতে পারবা, তাই না? তাহলে এখানে এই জিনিসটাই লিখবা যে আয়তাকার আয়তাকার কাগজটিকে বৃহত্তর বাহুর চতুর্দিকে চতুর্দিকে ঘোরালে দৈর্ঘ্যটা, আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা হয়ে যাবে কি বলতো? উচ্চতা। দৈর্ঘ্য হয়ে যাবে কি? উচ্চতা। তাহলে উচ্চতা কত? দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য 24 ছিল, তাহলে এখন ওইটাই হবে যাবে উচ্চতা। এবং এবং প্রস্থটা হয়ে যাবে কি বলতো? ব্যাসার্ধ হয়ে যাবে না? প্রস্থটা কি হয়ে যাবে? ব্যাসার্ধ হয়ে যাবে, তাই না? তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? 10। ব্যাসার্ধ কত? 10। তাহলে উচ্চতায় প্রস্থটা হয়ে যাবে ব্যাসার্ধ 10। কত এককগুলা কি? সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে আমি উচ্চতা এবং ব্যাসার্ধ পেয়ে গেছি, এখন কি আমরা এই যে এখন কি বলছে? সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন বের করতে বলছে। একদম ইজি, তাই না? এখন কিসের সমগ্র তলের ক্ষেত্রফল? এটা কি সিলিন্ডারে পরিণত হয়েছে না? এখন সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল বের করবা। সুতরাং এখানে লিখবা যে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি বলতো? টু পাই টু পাই আর টু পাই আর ইন্টু আর প্লাস এইচ, তাই না? এটাই তো সূত্র। 2 ইন্টু পাই এর মান কত? 3.1416 ইন্টু আর এর মান কত? ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? 10 না? এই যে দেখতে পাচ্ছ, ব্যাসার্ধ 10 প্লাস উচ্চতা কত বলো তো? উচ্চতা হচ্ছে 24। এখন এখানে ক্যালকুলেশন করে অ্যান্সার চলে আসবে। অর্থাৎ 2 ইন্টু 3.1416, তার সাথে কত গুণ হবে বলো তো? 24 সাথে 10 যোগ করলে কত হয়? 34। জাস্ট গুণ করো, কত হচ্ছে বলো তো? 213.63 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার। এটা কি? সমগ্র তলের ক্ষেত্রফল। সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল বের হয়েছে। এখন কি? সিলিন্ডারের আয়তন বের করবা, ঠিক আছে? সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তন নির্ণয় সূত্র কি? সিলিন্ডারের আয়তন সিলিন্ডারের আয়তন সিলিন্ডারের আয়তন নির্ণয় সূত্র কি বলতো? পাই আর স্কোয়ার এইচ। পায়ের মান কত? 3.1416। আর ব্যাসার্ধ কত বলো তো? 10 উপর স্কোয়ার ইন্টু এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 24। এখন এখানে জাস্ট ক্যালকুলেশন করবা। 3.1416 ইন্টু 10 উপর স্কোয়ার করলে কত হয়? 100 হয় ইন্টু কত? তার সাথে 24 গুণ করবা, তাহলে কত আসে?
539.84 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ক্ষয়ের আনসার। আশা করছি তোমরা সবাই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছো। ওকে, এখন আমরা পরের কোশ্চেনটা সলভ করবো। এখানে কি বলছে, বৃত্ত ক্ষেত্রটির অনধিকৃত অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা, আগে আমরা কোশ্চেনটা বুঝি। এখানে কি বলছে, এইখানে কি বলছে লাস্টে দেখো তো, আয়তক্ষেত্রটির পরিবেষ্টিত করে একটা বৃত্ত ক্ষেত্র তৈরি করা হয়েছে। আচ্ছা, আমরা একটু জিনিসটা দেখি, মানে আয়তক্ষেত্রকে পরিবেষ্টিত করে একটা বৃত্ত ক্ষেত্র, মানে বৃত্তের ভিতরে আয়ত আর কি, বুঝতে পারছো? এই যে এখানে কি বলছে, আয়তক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটা বৃত্তক্ষেত্র, মানে বৃত্তের ভিতরে আয়তক্ষেত্র আর কি। আচ্ছা, আমরা দেখি গ নম্বরটা। তো একটু দেখি, একটু লক্ষ্য করো। তো প্রথমে তোমাকে বৃত্ত, মানে তোমার তো দেখো, এটা এটা তোমার আয়তক্ষেত্র না, এটা তোমার আয়তক্ষেত্র, তাই না? আয়তক্ষেত্রটাকে পরিবেষ্টিত করে একটা বৃত্ত আছে আর কি, বুঝতে পারছো? বৃত্ত, মনে করো এটা একটা বৃত্ত, ঠিক আছে? আমার তো ভালো করে হয়নি, মনে করো এটা বৃত্ত, ঠিক আছে? এখন এই যে তোমার আয়তক্ষেত্র স্যার, এই আয়তক্ষেত্র তো তোমার দৈর্ঘ্য প্রস্থ আছে, তাই না? এটা হচ্ছে দৈর্ঘ্য 24 আর প্রস্থ কত 10, তাই না? ওকে, খুব ভালো কথা। এখন তোমাকে বলছে অনধিকৃত অংশ। অনধিকৃত অংশ কোনটা জানো? এই যে এটা হচ্ছে আয়তক্ষেত্র আর সম্পূর্ণ হচ্ছে বৃত্ত। বৃত্ত এবং আয়তক্ষেত্রকে বাদ দিয়ে যে জায়গাটুকু আছে তোমার, সেটাই হচ্ছে অনধিকৃত অংশ, বুঝতে পারছো? যে জায়গাটুকু আছে সেটাই হচ্ছে অনধিকৃত অংশ। আমার কথা কি বুঝতে পারছো? সম্পূর্ণ বৃত্ত এবং আয়তক্ষেত্রকে বাদ দিয়ে যে জায়গাটুকু, সেটা হচ্ছে অনধিকৃত। এই যে ছোপ ছোপ আঁকা ডোরা কাটা যে দাগগুলো দিয়েছে, সেগুলো কি বলতো, তোমার আয়তক্ষেত্র, এই অনধিকৃত অংশ। এখন তোমাকে সেই অনধিকৃত অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। এখন অনধিকৃত অংশের ক্ষেত্রফল বের করার জন্য তোমাকে আগে বৃত্তের ক্ষেত্রফল জানা লাগবে। আগে কিসের ক্ষেত্রফল বলো তো? আগে বৃত্তের ক্ষেত্রফল জানা লাগবে, তারপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানা লাগবে, ঠিক আছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানা লাগবে। তারপর কোনটা বড় বলো তো, বৃত্ত নাকি আয়ত বড়? বৃত্ত বড়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলেই তোমার অনধিকৃত অংশের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে খুব সহজভাবে। তো আমরা চলো বৃত্তের ক্ষেত্রফলটা বের করি। এখন বৃত্তের ক্ষেত্রফল যে বের করবা, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার আর। তাহলে তোমার পাই আর স্কয়ার, তার মানে আর লাগবে, ব্যাসার্ধ লাগবে। তাহলে ব্যাসার্ধ কোনটা বলো তো? এটা যদি বৃত্ত হয়ে থাকে তাহলে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আর ব্যাসার্ধ কোনটা? বৃত্তের কেন্দ্র থেকে যদি আমি দূরত্বটাকে, এটা হচ্ছে ব্যাসার্ধ। কিন্তু এটা আমি কিভাবে পাবো? পাওয়া তো পসিবল না। তাহলে এটা যদি আর হয়ে থাকে, তাহলে আমি যদি এই দিক দিয়ে, এই কেন্দ্র থেকে যদি এই বাহুটাকে বৃত্ত করি, এটাও তো আর। তাহলে আর আর মিলে কত হয়? 2r, মানে এটা হচ্ছে বৃত্তের একটা ব্যাস, তাই না? বৃত্তের ব্যাস। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে ব্যাসটা যে তুমি আঁকছো না, এই ব্যাসটার ভিতরে কিন্তু একটা ত্রিভুজও হয়ে গেছে। এই যে এই ত্রিভুজটা হয়েছে, তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে এই ত্রিভুজটার দিকে, এটা কিন্তু এখন আবার একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, তাই না? এই জিনিসটাকে আমি কেটে মনে করো এখানে নিয়ে আসবো। মনে করো এখানে এবিসিডি তিনটা অংশ দিলাম। এখন এই জিনিসটাকে কেটে কেটে আমি সামনে নিয়ে আসবো, এরকম আর কি। মনে করো এখানে কেটে নিয়ে আসলাম, মনে করো, বুঝতে পারছো? জিনিসটাকে কেটে নিয়ে আসলাম। তাহলে তোমার হচ্ছে এটা তো এসি, তাই না? আর এটা বি। তাহলে এটা যদি দেখো, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, দেখো এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, লম্ব আছে। তাহলে সমকোণী ত্রিভুজের 24, এটা ভূমি আর একে লম্ব। তাহলে এখানে অতিভুজটা বের করো। অতিভুজটা বের করতে পারলে, এটাই তো এসি, এটাই তো এসি। অতিভুজটা বের করতে পারলেই তো তোমার ব্যাসটা বের হয়ে যাবে, আর ব্যাসের অর্ধেক তো ব্যাসার্ধ। ইজি না? তাহলে তুমি এই কর্ণের দৈর্ঘ্যটা বের করো। তার মানে কি, এই যে অতিভুজটা বের করো, সমকোণী ত্রিভুজের অতিভুজ এসির মান বের করো। তাহলে এখানে কি কি করবো বলো তো? পিথাগোরাসের সূত্র ব্যবহার করে, পিথাগোরাসের সূত্র ব্যবহার করে, জাস্ট ইংরেজি সূত্র ব্যবহার করে। তাহলে এখানে অতিভুজ কত? এসি। অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার। ভূমি হচ্ছে এবি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার বিসি। ওকে, তাহলে এখানে এবির মান কত? 24। 24-এর উপর স্কয়ার প্লাস কত? 10-এর উপর স্কয়ার, ঠিক আছে? 24-এর উপর, এই দেখো 24-এর উপর স্কয়ার করলে কত হয়? 546 প্লাস 10-এর উপর স্কয়ার করলে কত হয়? 100 হয়, ঠিক আছে? তাহলে কত? 646, 76। তাহলে এর উপর স্কয়ার ছিল, এই পাশে সে রুট হয়ে যাবে। তাহলে এটার উপর রুট করলে কত হয় বলো তো? 26, 26 হয়। তার মানে কি বুঝলা? কি বুঝলা বলো তো? তোমার ব্যাস, এই ব্যাসটা কত? 26। তাহলে পুরোটা হচ্ছে 26। আমার তো লাগবে আর ব্যাসার্ধ লাগবে। তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে লিখবা যে ব্যাস, ব্যাস মানে কত? 2r। 2r এর মান কত বেরিয়েছিল? 26। আর ব্যাসার্ধ r এর মান কত হবে? 26 সাথে 2 দ্বারা ভাগ করবা। 26 এর সাথে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 13 হয়, তাই না? কত হয়? 13 হয়। 13 এককগুলা কি সেন্টিমিটারে ছিল নাকি? ইয়েস, সেন্টিমিটারে ছিল, ঠিক আছে? সেন্টিমিটার। তাহলে তোমার ব্যাসার্ধ বের হয়ে গেছে। এখন বৃত্তের ক্ষেত্রফলটা ইজিলি বের করতে পারবা। সুতরাং এখানে লিখবে যে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি বলতো? পাই আর স্কয়ার। পাই এর মান কত? 3.1416 ইন্টু আর। আর ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান কত বলতো? আর এর মান 13, তো ওই 13-এর উপর স্কয়ার হবে। তাহলে 13-এর উপর স্কয়ার করলে কত হয়? 169। তার সাথে কত? 3.1416 গুণ করবা, তাহলে কত আসে? 530.93 বর্গ
সেন্টিমিটার, ঠিক আছে, বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এখন তোমার বৃত্তের ক্ষেত্রফল তো বের করছে, এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লাগবে না? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বলো তো? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত? 24। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 24, প্রস্থ হচ্ছে কত? 10। তাহলে কত বলো তো? 24 ইন্টু 10, তাহলে কত হয়? 240। 240 বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে অনধিকৃত অংশের ক্ষেত্রফলটা এখন পেয়ে যাবা, দুইটার ক্ষেত্রফলই তো আছে, সুতরাং অনধিকৃত অংশের ক্ষেত্রফল, অনধিকৃত অংশের ক্ষেত্রফল, অনধিকৃত অংশের ক্ষেত্রফল কিভাবে বের করবো? তো বড়টার সাথে ছোটটা বিয়োগ করবো, অর্থাৎ 530.93 মাইনাস কত? 240। এখন এখানে বিয়োগ করো, 530.93 মাইনাস কত? 240। বিয়োগ করে কত হয়? 290.93 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝতে পারছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পারছো, এই অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দ্বিতীয় কোশ্চেনটাও কি সলভ করা হয়ে গেল। ওকে, এখন আমরা 3 নম্বর কোশ্চেনটা সলভ করব। 3 নম্বর কোশ্চেনের ক নম্বরটা দেখো, এখানে কি বলছে? একটা ত্রিভুজের দুটি বাহু দেওয়া আছে 6 এবং 7.5 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। এটা হলি ক্রস উচ্চ বিদ্যালয়ের কোশ্চেন, মেয়েদের জন্য অনেক ভালো একটা স্কুল, কলেজ। ওকে, ইসলাম কলেজ আর কি। ওকে, তাহলে এখানে আমাদের 3 নম্বরটা সলভ করছি, তিনের ক। এখন একটা ত্রিভুজের দুটি বাহু এবং একটি কোণ থাকলে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে বলো তো? ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে বলো তো? যদি তোমার দুইটা বাহু এবং একটা কোণ থাকে, হাফ ইন্টু এ বি সাইন থিটা, তাই না? হাফ ইন্টু এ বি সাইন থিটা, হাফ ইন্টু প্রথম বাহু, প্রথম বাহুর মান কত? 6, দ্বিতীয় বাহুর মান কত বলো তো? 7.5 ইন্টু সাইন, সাইন কত ডিগ্রি? সাইন কত ডিগ্রি? 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি। এখানে ক্যালকুলেশন করে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? তার কত? 6 এর অর্ধেক কত বলো তো? 6 এর 6 এর অর্ধেক হচ্ছে 3, তার সাথে কত দ্বারা গুণ করতে হবে? 7.5, তার সাথে গুণ করতে হবে কত? সাইন 45, সাইন 45, তার অ্যান্সার কত? 15.90 90 বর্গ সেন্টিমিটার। বুঝতে পারছো? এটাই হচ্ছে তো তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার।